ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমি যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি মূলত আফ্রিকার। তবে আজকের এই ঘটনাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজন বীরশ্রেষ্ঠ মানুষ, বাংলার দাদু ও লালা দাদু। এই ঘটনাটি পশ্চিম আফ্রিকার দেশ একটি কাম্বিয়ার উপকূলীয় অঞ্চলের ঘটনা। ঘটনাটি কার কাছ থেকে সংগ্রহ করেছি সেটা না বললেই নয়। আজকের ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার আফ্রিকার বন্ধু জুকসের কাছ থেকে। জুকস বাংলার দাদুর নাতি। ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। রাত যত গভীর, আকাশে চাঁদ থাকলেও তার আলো যেন গড়ের ত্রিসীমানায় আসতেও সাহস পাচ্ছে না। চারদিকে কেবল অশুভ শক্তির জাপা শব্দ। লিসার পিতদেহে আসন পেতে বাংলার দাদু এবং লালা দাদু যখন লিসাকে দেখলেন, তাদের অভিজ্ঞ চোখ এক পলকেই বুঝে গেল যে মেয়ের কোনো সাধারণ রূপ নয়। লিসার উপরে এক ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। লিসার শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, সেই সাথে বাসা বেঁধেছিল বহু রোগ। কাল বিলম্ব না করে দুই বন্ধু প্রস্তুত হলো গুরুত্বপূর্ণ আচারের জন্য। রিসাকে রাখা হলো মাঝখানে আর তার চারপাশে টানা হলো গণ্ডি। বাংলার দাদু এবং লালা দাদু নিজেদের আসনে বসলেন। সামনে সাজানো হলো এই গুরুত্বপূর্ণ আচারের উপকরণ। তার ভিতরে ছিল মাথার খুলি, মোমবাতি, অজানা গাছের ডাল ও ছাই, একই ঢুলের মন্ত্র, বাদ্যযন্ত্র এবং রং। প্রথমে গণ্ডির চারপাশে মোমবাতি জ্বালিয়ে নিলেন দাদুরা। এরপরে মানুষের মাথার সেই কুলির উপর রং আর ছাই মিশিয়ে দিলেন। এরপরে বাংলার দাদু মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের প্রভাবে ঘরের বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু বাইরের অশুভ শক্তি যেন আরো উৎপাত হয়ে উঠল। বাংলা দাদু চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করেছেন, আর লালা দাদু ডুলের কাঠি হাতে নিলেন। তিনি মন্ত্র পড়া শুরু করে ডুলে প্রথম বাড়ি দিতেই লিসার কণ্ঠস্বর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর হুক্কার, সেই সাথে কুমানির শব্দ। দাদুরা থামলেন না। মন্ত্র আর ডুলের শব্দ যেন লিসার শরীরের প্রতিটি স্নায়ু কাঁপিয়ে দিল। লিসা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছে এবং তার ভিতরে অশুভ শক্তি তার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। হে কবিরাজ, তোরা মন্ত্র পাঠ, ঢোল পিটানো বন্ধ কর। লিসার ভিতরে থাকা বদ জিনগুলো দাদুদের একের পর এক হুমকি দিতে লাগলো, কিন্তু দাদুরা সেসবের কোনো কিছুই কান না দিয়ে আরো দ্রুত মন্ত্রপাঠ ও ডুলের বাড়ি দিতে শুরু করলেন। রাত যত গভীর, ততই ভয়াবহ হয়ে উঠল বাড়ির পরিবেশ। বাংলার দাদু এবার সে গাছের ছাল পুড়িয়ে নিলেন, যার ধোঁয়ায় চারপাশে এক তৃপ্ত গন্ধ ছড়িয়ে পড়ল। হঠাৎ বাংলার দাদু উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো যেন আলোয় ঝলমল করছে। তিনি লিসার চারপাশে গণ্ডির দিকে তাকিয়ে বাতাস কাঁপিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন, আর লালা দাদু আরো দ্রুত ডোল বাজাতে শুরু করলেন। অভিজ্ঞ বাংলার দাদুর কণ্ঠে মালের তান্ত্রিক গুরু শিখানো প্রাচীন মন্ত্র পাঠ, সাথে লালা দাদুর অভিজ্ঞ হাতের ঢোলের সঙ্গ সইতে না পেরে লিসার শরীর থেকে বেরিয়ে এলো এক কালো দোয়া। সেই দোয়াটি যেন চুষে নিল নিঃশ্বাসের মতো মাথার কুলিটি, আর সঙ্গে সঙ্গে গণ্ডির পাশে থাকা মোমবাতিগুলো ধপ করে নিভে গেল, আর লিসা মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর তার জ্ঞান ফিরানো হলো। পরিশেষে লিসার মুক্তি নিশ্চিত করে দুই বন্ধু একটি শক্তিশালী রক্ষা কবচ বেঁধে দিলেন। সেই কবচ ভেদ করে যেন অশুভ শক্তি তাকে স্পর্শ করতে না পারে। 2025 সালের এক কালো রাত পেরিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুটি প্রাণ। তবে পূবের আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। দাদুরা সব কাজ শেষ করে লিসাদের বাড়ি থেকে বিদায় নিলেন। সেই ক্লান্তিকর এক কঠিন রাত পেরিয়ে বাংলার দাদু ও লালা দাদু গ্রামের পুরান বিশাল এক গাছের নিচে বসলেন। দুজনের চোখে এখনো রাতের ঘোর লেগে আছে। জীর্ণ শরীর দেখলেও তাদের শক্তি ছিল অটল। তারা নীরবে বসেছিলেন। স্নিগ্ধ বাতাস তাদের জীর্ণ শরীরের শান্তির পরশ বুলিয়ে দিচ্ছিল।
লালা দাদু পকেট থেকে বিড়ি বের করে ধরালেন, আর বাংলার দাদু চোখ বন্ধ করে বাতাসের স্বাদ গ্রহণ করছিলেন। আর সেই সংক্ষিপ্ত শান্তি ভঙ্গ হলো শুকনো পাতা ভাঙার মর্মর শব্দে। দাদুরা সেই দিকে তাকাতেই হেঁটে আসতে দেখা গেল এক অপরিচিত অবয়বকে। পথ ধরে এগিয়ে আসছে মনু কবিরাজ। তার পরনের কাপড় এলোমেলো, চোখ রক্তের মতো লাল, আর মুখে লেপ্টে আছে এক ভয়ানক তৃপ্ততার ছাপ। বাংলার দাদু অভিজ্ঞ চোখ বলে দিল মনুর উদ্দেশ্য ভালো নয়। তিনি আলতো করে লালা দাদুর হাতে চাপ দিলেন। লালা দাদু বুঝলেন। তিনি বিড়িতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন, যেন সেই ধোঁয়ার আড়ালেই নিজের খুদকে লুকিয়ে ফেললেন। মনু কবিরাজ ঠিক তাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো তিরস্কারে ভরা, তা যেন দাদুদের বিশ্রামকে অপমান করতে চাইছে। মনু কবিরাজ উপহাস করে বলে উঠলেন, আরে বাংলার আর লালা, এই সাত সকালে তোমাদের দুজনকে দেখছি একসঙ্গে বেশ হাওয়া খাচ্ছ। নিশ্চয়ই রাতটা অনেক কঠিন গেছে তোমাদের। মনুর কণ্ঠে ছিল তীব্র ব্যঙ্গ। সে দাদুদের সফলতাকে তুচ্ছ করতে চাইতে। সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠলেন লালা দাদু। তিনিও কিছু করতে যাবেন, ঠিক তখন বাংলার দাদু শক্ত করে চেপে ধরলেন লালা দাদুর হাত। তিনি শান্ত নজরে মনুর দিকে তাকালেন, বললেন, আমরা হাওয়া খাচ্ছি নাকি গভীর চিন্তায় মগ্ন আছি সেটা বোঝার ক্ষমতা তোমার হয়নি মনু। তবে মনে রেখো মনু, সত্যের বিজয় সবসময় হয়। শান্তভাবে অপমানের জবাব দিলেন বাংলার দাদু, আর সেইটা যেন আগুনে ঘি ডালল। মনু কবিরাজ কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমার ব্যর্থতার কারণ তো তোমরাই, তাই না? কেন সন্দেহ আছে মনু? বললেন বাংলার দাদু। মনু কবিরাজ হুংকার দিয়ে বলে ওঠে, কাজটা ভালো হলো না বাংলার। তোমরা কবিরাজ হয়ে অন্য কবিরাজের কাজে বাধা সৃষ্টি করতে পারো না, এটা অন্যায়। না মনু, এটা অন্যায় নয়, একটা নিষ্পাপ জীবন রক্ষা করা পুণ্যের কাজ। শোনো মনু, তুমি যতই শক্তিশালী জাদু প্রয়োগ করো না কেন, আমরা সেটা কাটিয়ে তুলতে সক্ষম। আমরা শত্রুতা চাই না। যা হয়েছে সেটা ভুলে যাও, আর ধ্বংসের খেলা বন্ধ করো। মনু কবিরাজ কিছু একটা চিন্তা করলেন। তার চোখে এক অজানা কৌতূহল ও লোভ দেখা গেল। তিনি বললেন, আমি জানতে চাই কোন সেই অজানা মন্ত্রে লিসার শরীর থেকে আমার মরণ জাদুর বান কাটালি, কোন উপায়ে? বাংলার দাদু ধীরে ধীরে দৃষ্টি রাখলেন মনুর রাঙা চোখের দিকে। তিনি বললেন, আমাদের গরুর শিখানো বিদ্যা মনু, আর এই বিদ্যা শুধু তারাই আয়ত্ত করতে পারে যারা ন্যায়ের পথে দাঁড়ায়। মনু বিদ্রুপের হাসি হাসল। ন্যায়? টাকা দিয়ে সমস্ত ন্যায় অন্যায় কিনা যায়। যাই হোক, আমি আপোষ চাই। বলো, তোমাদের কত দিতে হবে? কত হলে তোমরা আমার কাজে আর বাধা হয়ে দাঁড়াবে না? লালা দাদু নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি উঠে দাঁড়িয়ে বিড়ির শেষ অংশটুকু মাটিতে ফেলে সেটি মাটিতে পিষে দিলেন। তারপর সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলেন মনু কবিরাজের গায়ে। মনুর মুখটা বেঁকে গেল। অপ্রত্যাশিত এই আঘাতে মনু ভারসাম্য রাখতে পারল না। আর্তনাদ করে 2 পা পিছিয়ে গেল। তার চোখ মুখে তখন কেবল অপমান আর জ্বলন্ত ক্রোধের মিশ্রণ। লালা দাদু অগ্নি চোখে মনুর দিকে তাকালেন, তারপর গর্জন করে উঠলেন, এটুকুই যথেষ্ট নয় নাকি আরো চাই? তোমার সাহস হয় কি করে আমাদের এই জঘন্য প্রস্তাব দেয়ার? আমরা জীবনের পরোয়া করি না। আমরা দীর্ঘ কবিরাজি জীবনে আমাদের বিবেক বিক্রি করিনি কখনো। মন কবিরাজ লালা দাদুর দিকে তাকিয়ে কেবল বিষাক্ত সাপের মতো ফুসফুস করছেন। ক্রোধে তার শরীর কাঁপছিল, তার রক্তলাল চোখগুলো যেন প্রতিশোধের আগুনে ভরা। এতক্ষণে বাংলার দাদু শান্তভাবে পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু এবার আর লালা দাদুকে থামালেন না। তিনিও লালা দাদুর পাশে দাঁড়ালেন। মনু কবিরাজ দাঁত কর্মর করে চাপা কণ্ঠে শাসিয়ে উঠল, বাংলার লালা, সেই অপমানের দাম তোমাদের দিতেই হবে। আমি তোমাদের দেখে নেব। তোমাদের সব অহংকার আর ন্যায়ের বড়াই সব চূর্ণ করব। আমি মনু কবিরাজ, জাদুবিদ্যায় কোনো দিকে কম নয়। লালা দাদু বললেন, আরে যাও,
যা করার করো, কিন্তু মনু তুমি ভুলে যেও না, তুমি সাপ হলে আমরা হলাম সাপুড়ে। আমরা যদি একবার খেলার মাঠে নেমে যাই, তাহলে তোমার পতন অনিবার্য। ভুল না করে আমরা উঠবো না। মনু এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমান আর লজ্জায় সে দ্রুত চলে গেল। মনু চলে যাওয়ার পরে লালা দাদু ও বাংলার দাদু কিছুটা শান্ত হয়ে সেখানে নীরবে বসে থাকলেন আরো কিছুক্ষণ। সকালের স্নিগ্ধ বাতাস আবার বইতে শুরু করলেও পরিবেশের শান্তি যেন চুরমার হয়ে গিয়েছিল। বাংলার দাদু চোখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। লালা দাদু ও তার বন্ধুর দিকে তাকালেন। চিন্তা করিস না বাংলার, ও শুধু ফাঁকা আওয়াজ ছাড়ছে। বাংলার দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না রে লালা, এবারের আওয়াজটা ফাঁকা নয়। ওর চোখে যে প্রতিশোধের আগুন দেখলাম, ও এইবার এমন কিছু করবে যা আমাদের ধারণার বাইরে। ওর অহংকার আর লোভ ওকে পাগল করে তুলেছে। দাদুরা জানতেন মনু কবিরাজের সঙ্গে তাদের শত্রুতা এখন কেবল কবিরাজের বিবাদ নয়, এটা শুভ শক্তি ও চরম অশুভের মধ্যে শুরু হওয়া এক মহাযুদ্ধের সূচনা। কিন্তু কেন এই শত্রুতা, এবার সেটা বর্ণনা করছি। সময়কাল 2004। সূচনা হয়েছিল এক দরিদ্র ঘরের মেয়েকে লিসাকে কেন্দ্র করে। লিসা ভালোবেসে বিয়ে করেছিল তার পাশের গ্রামের এক পরিবারের সন্তান রায়ানকে। কিন্তু এই সম্পর্ক রায়ানের পরিবারে ছিল অসম্মান। রায়ানের চাপ ও জেদের কাছে হার মেনে উপরে উপরে রায়ানের পরিবার লিসাকে তাদের বধূ হিসাবে মেনে নিলেও এক দরিদ্র ঘরের মেয়ে উচ্চবিত্ত পরিবারের ছেলের সাথে সংসার করবে, এই অন্ধ অহংকার আর সামাজিক ভেদাভেদের কারণে তারা মেয়েটিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বেছে নেয় শয়তানি পথ, কালো জাদুকর আশ্রয়। তাদের গ্রামের কুখ্যাত কালো জাদুকর মনু কবিরাজকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা চুক্তিবদ্ধ করে। তাদের উদ্দেশ্য ছিল লিসাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। মোটা অঙ্কের টাকা পেয়ে মনু কবিরাজ শুরু করে দেয় তার ভয়ানক জাদুবিদ্যার খেলা। কালো জাদুর প্রভাবে প্রথমে লিসার গায়ে বাসা বাঁধতে শুরু করে একের পর এক অজানা রোগ। তার শরীর ভেঙে পড়তে থাকে, তার মানসিক অবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। লিসা অনুভব করতে শুরু করে তার চারপাশে সারাক্ষণ অদৃশ্য কিছু উপস্থিতি। রাতের বেলায় কালো ছায়া তাকে ঘিরে ঘুরে বেড়ায়, আনাচে কানাচে অসংখ্য লাল চোখ যেন তার দিকেই তাকিয়ে থাকে। সেই সাথে অপ্রত্যাশিত অনেক কিছু ঘটতে থাকে। অনিদ্রা, খাবারের অরুচি, মাথায় যন্ত্রণা সহ শান্তি স্বাভাবিক জীবন সবকিছু ধীরে ধীরে গ্রাস করে নেয় এক অদৃশ্য অশুভ শক্তি। এদিকে স্বামী রায়ান তার স্ত্রীর এমন অবস্থা দেখে ভেঙে পড়েন। লিসা সুস্থ স্বাভাবিক মেয়ে ছিল, হঠাৎ করে এমন হওয়ায় দিশেহারা হয়ে যায়। প্রাণপণে সে ছুটে বেড়ায় নাম করা কবিরাজ তান্ত্রিকদের ধারে ধারে। লাভ হয়নি কোনো, ধরা পড়েনি কোনো রোগ। সবাই কেবল অজানা রোগের কথা বলতো, যেটা ডাক্তারি পরীক্ষায় ধরা পড়েনি। রায়ান বুঝতে পারে আসলে ঘটনা কি ঘটেছে। যাই হোক, সে অনেক চেষ্টার পরে অবশেষে এক অভিজ্ঞ কবিরাজ রায়ানকে বলেন, এই মেয়েটির উপর তো ভয়ানক মরণ জাদু করা হয়েছে। এটি সাধারণত জাদু নয়, এটি প্রাণঘাতী মরণ জাদু। তবে চেষ্টা করলে এটার প্রতিকার করা সম্ভব। রায়ান কাতর হয়ে বললেন, যে যেভাবেই হোক আমার স্ত্রীকে বাঁচান, তাতে আপনি যা চান আমি সব দেব। তারপর সেই কবিরাজ দীর্ঘ সাধনায় অপচেষ্টায় একসময় লিসা কিছুটা মুক্তি পায় জাদুর প্রভাব থেকে। কিন্তু লিসার শ্বশুরবাড়ির অহংকার কুরুদৃষ্টি তখনও তাকে ছাড়েনি। কিছু কিছু সেদিনের মধ্যেই আরেকবার নতুন করে কালো জাদু করা হয়। এবার আরো ভয়ঙ্কর, আরো অমানবিক। এবার রায়ান তার পরিবারের উপর প্রশ্ন ছুড়ে দেন, কি অপরাধ করেছিল লিসা? ভালোবেসে বিয়ে করাইটাই কি তার দোষ? কেন তোমরা তার সর্বনাশ করছো? কিন্তু রায়ানের পরিবার তাদের অহংকারে অন্ধ হয়ে মুখ ফিরিয়ে নেয়, অস্বীকার করে সবকিছু। অন্যায়ের বিরুদ্ধে রায়ান লড়াই করে, এদিকে তার নিজের পরিবার, অন্যদিকে তার
প্রিয় স্ত্রী। কি করবে ভেবে দিশেহারা হয়ে যায় ছেলেটা। অবশেষে স্থির জীবন বাঁচাতে সে বাড়ি ছেড়ে চলে আসে, লিসাকে নিয়ে উঠে তার শ্বশুর বাড়িতে। আর এই গ্রামেই থাকেন বাংলার দাদু। লিসার পরিবার থেকে খবর দেওয়া হয় বাংলার দাদুকে। খবর পেয়ে ছুটে আসেন বাংলার দাদু। কিন্তু এ কি দেখছেন তিনি! লিসা যেন তখন এক জীবন্ত কঙ্কাল, কেবল মায়া ও ভয় মিশানো এক অবয়ব। বাংলার দাদু তার অভিজ্ঞ চোখ বুলিয়ে চারপাশে অশুভ শক্তির ছায়া অনুভব করেন। কাল বিলম্ব না করে তিনি তার দুঃখের সাথী বাল্যবন্ধু প্রিয় লালা দাদুকে খবর দেন। তারপর দিনের ভিতরে সবকিছু ব্যবস্থা করে সে রাতেই লিসার জাদু কাটানোর উপায় শুরু করে দেন। তারপরে ঘটনা আপনারা প্রথমেই শুনেছেন। এই ঘটনার প্রায় 6 মাস পরে এক সন্ধ্যার ঘটনা। সেদিন বাংলার দাদু বারান্দায় দুজন বন্ধু মুখোমুখি বসলেন। সেখানে তখনকার মতো কোনো মন্ত্র বা জাদুঘরের প্রস্তুতির ঝামেলা ছিল না। শুধু বাংলার দাদু ঐতিহ্যের প্রতি খোদাই করা বিশাল আফ্রিকার পুরনো কাঠের ছক্কাটি বের করা হলো, যা প্রজন্ম ধরেই এই আফ্রিকান প্রবীণ কবিরাজরা গভীর আলোচনা ও মনস্থির করার প্রতীক হিসাবে ব্যবহার করে আসছেন। হুক্কার জল ভরে তাতে তামাক দেওয়া হলো। লালা দাদু নলটি তুলে নিলেন। একটা লম্বা টান দিতেই হুক্কার ছল ছল শব্দ করে উঠল, আর সেই সাথে দুয়ার মেঘ বারান্দায় আলো আধারে ছড়িয়ে পড়ল। এই দুয়ার গণকুণ্ডলীর মধ্যে যেন দুজনের মাথা ঘুরতে থাকে। জটিল টেনশনগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছিল। ধোঁয়ার রিংগুলো মিলিয়ে যাচ্ছিল রাতের আকাশে, কিন্তু তাদের অভিজ্ঞ চোখ ফুটে উঠেছিল এক অজানা বিপদের ছায়া। তাহলে মনু তার প্রতিশোধের খেলা শুরু করেছে। হুক্কাটা বাংলা দাদুর দিকে এগিয়ে দিলেন লালা দাদু। আমারও তাই মনে হয়। বাংলা দাদু বললেন, মনু এবার নিশ্চয়ই কোনো মায়াবিদ্যা জানা মহাশক্তি কোনো জিনকে ব্যবহার করছে, যে আমাদের চোখকে ফাঁকি দিচ্ছে। লালা দাদু বললেন, আমারও তাই মনে হয়। এই ছলনাটা মনুর, কিন্তু কে সেই জিন? এই রহস্য উন্মোচনে যত দেরি হবে ততই আমাদের বিপদ। তখনই বাংলার দাদু হুক্কার নলটা তামাকের আগুন নিভিয়ে দীর্ঘ প্রত্যয় নিয়ে উঠে দাঁড়ালেন। তাহলে আর এক মুহূর্ত অপেক্ষা নয়, আমাদের ডাকতে হবে সেই মুখবির জিনকে। কে এই মুখবির জিন, আর কেন তাকে ডাকা হচ্ছে, এটা জানতে হলে চলেন গত রাতের ফ্ল্যাশব্যাকে। রাত যখন গভীর, গাম্বিয়ার সেই উপকূলীয় ও গ্রামের আকাশে এক বালি চাঁদ থাকলেও চারদিকের পরিবেশটা ছিল থমথমে। বাতাস একদম স্থির, যেন কোনো বড় জ্বরের পূর্বাভাস। রাত যখন আনুমানিক 2টা, তখন লালা দাদু কাঁচা ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। দরজার ওপাশ থেকে খুব চেনা একটা কণ্ঠস্বর ভেসে আসছে। লালা, ও লালা, একটু বাইরে আয় তো ভাই, বিশেষ দরকার। কণ্ঠটা তার বাল্যবন্ধু বাংলার দাদুর। লালা দাদু কিছুটা অবাক হলেন, মনে মনে ভাবলেন, এই অসময়ে বাংলার কেন? তিনি তড়িঘড়ি করে দরজা খুলে বাইরে পা রাখলেন। চোখ মণিগুলো খসে দেখতে পান সামনেই দাঁড়িয়ে আছে বাংলার দাদু। কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটা আজ জানি কেমন অদ্ভুত, একদম মূর্তির মতো স্থির। চাঁদের আচ্ছা আলোয় লালা দাদু খেয়াল করলেন বাংলারের চোখের মণি দুটো স্বাভাবিক নয়, বরং অন্ধকারে জ্বলন্ত কয়লার মতো লালচে আভা ছড়াচ্ছে। লালা দাদু বিস্ময় হয়ে নিজেকে জিজ্ঞেস করলেন, কিরে বাংলার, এত রাতে তুই? কি হয়েছে? কথা শেষ না হতেই, কোনো উত্তর না দিয়ে বাংলার দাদু ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন। তখনই লালা দাদু থম্বিত হয়ে বন্দুকে ধরতে যেই না হাত বাড়ালেন, অমনি তার সারা শরীরে হাজারো ভোল্টের বিদ্যুতের মতো এক তীব্র ঝটকা লাগলো। এই ছিল ঘটনা। আসলে ঘটনাটি অনেক বড় হওয়ার কারণে 2টি পর্ব করা হলো, যার প্রথম পর্বটি আপনারা ইতিমধ্যে শুনেছেন। আর দ্বিতীয় পর্বটি, যদি আপনাদের প্রথম পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি যত দ্রুত সম্ভব দ্বিতীয় পর্বটি আপনাদেরকে শোনানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।